সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। থেমে নেই নবম পে স্কেলের কাজ, শেষ মুহূর্তে যেসব তথ্য চূড়ান্তের পথে। এদিকে ২৫ মার্চ কালো রাতে আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি আলতাফ চৌধুরী। অপরদিকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। এবং সবশেষে থাকছে, সংসদীয় কূ করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কর্নেল অলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামত। চলুন বিস্তারিত দেখা যাক। থেমে নেই নবম পে স্কেলের কাজ, শেষ মুহূর্তে যেসব তথ্য চূড়ান্তের পথে। দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম নতুন গতি পেয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, নতুন বেতন কাঠামো কার্যকরের লক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আসন্ন জাতীয় বাজেটে এ খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও আলোচনা চলছে। নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিক ৫০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে একাদশ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের নিয়ে। প্রশাসনের বিভিন্ন মহলে এই গ্রেডে বেসিক বেতন ১০০% পর্যন্ত বাড়তে পারে বলেও গুঞ্জন ছড়িয়েছে। প্রস্তাবিত হিসেব অনুযায়ী প্রথম গ্রেডের বর্তমান ৭৮,০০০ টাকার মূল বেতন ৫০% বাড়লে দাঁড়াতে পারে ১,১৭,০০০ টাকায়। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ থেকে ৭৬,৪৯০ টাকার বেতন বেড়ে সম্ভাব্য ৯৯,০০০ থেকে ১,১৪,৭৩৫ টাকায় পৌঁছতে পারে। তৃতীয় গ্রেডে বর্তমান ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা বৃদ্ধি পেয়ে হতে পারে ৮৪,৭৫০ থেকে ১,১১,৬০০ টাকা। চতুর্থ গ্রেডের বেতন ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা থেকে বেড়ে সম্ভাব্য ৭৫,০০০ থেকে ১,০৬,৮০০ টাকায় উন্নীত হতে পারে। এছাড়া পঞ্চম থেকে দশম গ্রেড পর্যন্ত চাকরিজীবীদের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের আভাস রয়েছে। ৫০% বেতন বৃদ্ধি কার্যকর হলে এসব গ্রেডের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। অন্যদিকে একাদশ থেকে ২০তম গ্রেডে যদি ৫০% বেতন বৃদ্ধি কার্যকর হয়, তাহলে একাদশ গ্রেডের বেতন ১৮,৭৫০ থেকে ৪৫,৩৪৫ টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে ১২তম গ্রেডে ২২,৬০০ থেকে ৫৪,৬০০ টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। যদিও এসব তথ্য এখনও সম্ভাব্য হিসেব ও প্রশাসনিক আলোচনার অংশ, সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত নতুন পে স্কেলের সুনির্দিষ্ট কাঠামো নিশ্চিত বলা যাচ্ছে না। তবে সরকারি চাকরিজীবীদের চোখ এখন আসন্ন বাজেট ও সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকেই। এদিকে ২৫ মার্চ কালো রাতে আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি আলতাফ চৌধুরী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির সহ ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি সৈন্যরা যখন নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন দেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কিছু আন্ডারগ্রাউন্ডে, কেউ পালিয়ে চলে গেল ভারতে, কিছু পাকিস্তানি বাহিনীর হাতে ইচ্ছেকৃত ধরা দিয়েছিল। সারা দেশ যখন একটি নিরাশার আধারে ডুবে গেল, তখন মেজর জিয়া রুখে দাঁড়ান এবং চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। শনিবার সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। আলতাফ চৌধুরী বলেন, দেশের কথা চিন্তা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্ব হাতে নিয়ে ১৯৭৮ সালের ১৭ই ফেব্রুয়ারি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগো দল গঠন করেন। ওই বছরেই সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। বিএনপি একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তখন বিভিন্ন কৌশলে বিএনপি ভাঙার চেষ্টা করেছে ক্ষমতাসীনরা, কিন্তু পারেনি। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সফল রাষ্ট্রনায়ক। বাংলাদেশ সহ ছোট ছোট রাষ্ট্রকে নিরাপদ এবং আঙ্গুলিক সহযোগিতার জন্য সার্ক গঠন করেছিলেন। তার সময় সবুজ বিপ্লবের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং চাল, ঔষধ, সিরামিক ও মাছ রপ্তানির সক্ষমতা অর্জন করে। তিনি আরও বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন শহীদ জিয়া। তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান পিতার আদর্শ ধারণ করে দেশকে দুর্নীতিমুক্ত ও মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেন। এই মহৎ কাজে সফলতার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। শহীদ জিয়া শান্তিরক্ষী কমিশন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড, আনসার ভিডিপি ও গ্রাম সরকার সৃষ্টি করেছিলেন। অপরদিকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। আপনারা যারা দীর্ঘদিন দলের সঙ্গে আছেন তারা জানেন, প্রতি বছরই এই দিনটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন স্থানে যেসব মানুষ অসহায় অবস্থায় এবং অসুবিধায় আছেন, যতটুকু সম্ভব তাদের সহায়তা করার চেষ্টা করেছি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, সম্ভব হলে ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই শহীদ জিয়ার শিক্ষা। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর দলের বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, আসুন সবাই শপথ গ্রহণ করি যে যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আজকের দিনে এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের অর্জন। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান, ছাত্রদল প্রশাসক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে খিলগামের জোলপুকুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার দক্ষিণের অনেকগুলো স্থান গাড়ি নিয়ে ঘুরে দেখেছি। শুধু কোরবানির বর্জ্য নয়, অন্যান্য আবর্জনা কতটুকু পরিষ্কার করা হচ্ছে তার তদারকিও করতে হবে। আমরা যারা এই শহরে বসবাস করি এবং বাংলাদেশের নাগরিক, তাদেরকে বলতে চাই, এই দেশ যেমন আমাদের, এই শহরটাও তেমনি আমাদেরই। এই কথাটি সবাইকে উপলব্ধি করতে হবে। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্ব অবশ্যই তারা পালন করবে। পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন, কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। যতটুকু সম্ভব শহরটাকে কম নোংরা করার চেষ্টা করা উচিত। তাহলেই এই মহানগর আরও পরিচ্ছন্ন থাকবে। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য যথাযথভাবে পরিষ্কার রাখার কাজটা সহজ হবে। প্রধানমন্ত্রী বলেন, এই শহর পরিষ্কার থাকলে সকলের হাঁটা চলার যেমন সুবিধা, তেমনি পরিবেশটাও বাসযোগ্য ও সুন্দর থাকবে। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য যথাযথভাবে পরিষ্কার রাখার কাজটা সহজ হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়ার শাহাদত বরণের পর ৪৫ বছর ধরে এই দিনে আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করেন নিজ নিজ এলাকায় দুস্থ মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। বাবাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান সবাইকে বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। তিনি শিখিয়েছেন কাজ করার মাধ্যমে দেশ গঠনের প্রক্রিয়া। তার গড়া রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে সবাই নিজেদের অবস্থান থেকে এবং সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের সচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে আমরা দ্রুতই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারব। তিনি আরও বলেন, জিয়াউর রহমান এই দেশ ও এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই রাজনীতি শুরু করেছিলেন। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে দেশের জনগণ আবারও বিএনপিকে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছেন। আমাদের সকল ক্ষমতার উৎস তারাই। কাজেই জনগণের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে সরকার দ্রুতই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। এবং সবশেষে থাকছে, সংসদীয় কু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপিএ চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদীয় কু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। পাবলিক ইনভেস্টিগেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। কর্নেল অলি আহমদ বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের ১৪৩ জন এমপি, বিএনপির ৪০ জন মিলে মোট ১৮৩ জন একটি সংসদীয় কু করতে চেয়েছিল। তারা আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিল। আমি প্রথম দুদিন রাজি হয়েছিলাম, কিন্তু তৃতীয় দিনে আর রাজি হইনি। সেদিন আমি বলেছিলাম, এমন বেইমানি মুনাফিকি আমি বেগম জিয়ার সাথে করতে পারবো না। কর্নেল অলি আহমদ ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন, ৩ বার মন্ত্রী হয়েছেন। তিনি বলেন, সেই সময় ওই এমপিরা সংসদে একটি বিল আনতে চেয়েছিল। সেই বিলের মাধ্যমে মূলত কু করতে চেয়েছিল। এলডিপি চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচন করে ক্ষমতায় এলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন, কিন্তু অনেক মন্ত্রী তার কান ভারী করেছিলেন, তাই আর স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া হয়নি। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে তার এমপিদের সামালও দেওয়ার অনুরোধ করব। তিনি যদি সামাল দিতে না পারেন, তাহলে প্রধানমন্ত্রী বিপদে পড়বেন। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু এখন এমপিদের সঙ্গে ডিসি এসপিদের থাকতে হয়। রাজনৈতিক মিটিংয়ে তাদের রাখা কোনোভাবেই ঠিক না। প্রশাসনকে সব সময় এমপিদের কাছ থেকে
থেকে দূরে রাখতে হবে, তাহলেই মানুষ ন্যায় বিচার পাবে। প্রধানমন্ত্রীর কাছে একাধিক সোর্স আছে, সেগুলোকে কাজে লাগিয়ে তার রিপোর্ট নেওয়া উচিত। স্বশিক্ষিত লোকেরা এলাকায় কী ধরনের অত্যাচার করছে, কী ধরনের চাঁদাবাজি করছে, এটা তো প্রধানমন্ত্রীরই দায়িত্ব, তারই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ধরনের ৫-১০টা এমপিকে জেলে দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না।